হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। অনেকের মনে প্রশ্ন উঠছে, তবে কি সত্যিই হরমুজ প্রণালীতে যুদ্ধ শুরু হয়ে গেছে? যুক্তরাষ্ট্র এবং ইরান কি সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ছে? এই শঙ্কার প্রভাব পড়তে শুরু করছে বিশ্ববাজারে, বিশেষ করে জ্বালানি বাজারে। কারণ হরমুজ প্রণালী শুধু একটি সামুদ্রিক পথ নয়, এটি বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। সামান্য উত্তেজনাতেই তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আন্তর্জাতিক মহলও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছে। তবে বাস্তবতা বলছে এখনও সরাসরি যুদ্ধ শুরু হয়নি, বরং এটি একটি শক্তি প্রদর্শনের বার্তা এবং বড় কৌশলগত চাপ তৈরির অংশ। ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সোমবার থেকে হরমুজ প্রণালী এলাকায় বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। এই মহড়ার তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ইরান জানিয়েছে, সম্ভাব্য সামরিক এবং নিরাপত্তা হুমকি মোকাবিলার প্রস্তুতি যাচাই করতেই এই মহড়া পরিচালনা করা হচ্ছে। এই মহড়াটি কতদিন চলবে তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। তবে যে বিষয়টি বিশ্বকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে তা হলো মহড়া চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সীমিত বা সাময়িকভাবে বন্ধ থাকার সম্ভাবনার কথা ইরান জানিয়েছে। এমন ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করছে, কারণ এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং তরলীকৃত গ্যাস পরিহিত করা হয়। বিশ্লেষকদের মতে, যদি বাস্তবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে তা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা হতে পারে। কারণ বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় 1/4 এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই রুট দিয়েই যায়, যার ফলে এই প্রণালীতে সামান্য অস্থিরতাও সরাসরি প্রভাব ফেলতে পারে তেলের দাম, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারে। ইতিমধ্যেই বিভিন্ন দেশে তেল আমদানি নির্ভর অর্থনীতি গুলো নতুন করে উদ্বেগ প্রকাশ করছে। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীরা সতর্ক অবস্থান নিচ্ছেন। এই সামরিক মহড়ার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আইআরজিসির প্রধান মোহাম্মদ পাকপুর। ইরানি গণমাধ্যম জানিয়েছে, জরুরি পরিস্থিতিতে দ্রুত পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা যাচাই করাই এই মহড়ার মূল উদ্দেশ্য। বিশেষ করে নৌ যুদ্ধ কৌশল, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া কেমন হবে তা পরীক্ষা করা হচ্ছে। পারস্য উপসাগরের পূর্বাংশের দক্ষিণে অবস্থিত আবু মুসা দ্বীপ এবং তার আশপাশের জলসীমায় এই মহড়া চলছে। এই দ্বীপটি দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত, কারণ এখান থেকেই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আবু মুসা দ্বীপকে সাম্প্রতিক সময়ে সামরিকভাবে শক্তিশালী করছে তেহরান। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এখানে একাধিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এসব ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই মোতায়েনকে অনেক বিশ্লেষক কেবল সামরিক প্রস্তুতি নয়, বরং একটি বড় রাজনৈতিক এবং কৌশলগত বার্তা হিসেবেই দেখছেন। কারণ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলমান। এই উত্তেজনা গত 2 দশকে একাধিকবার সংঘাতের কাছাকাছি পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতির অন্যতম বড় প্রেক্ষাপট হচ্ছে ইরানের পারমাণবিক প্রকল্প এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা। ওমানের রাজধানী মাস্কাটে 6 ফেব্রুয়ারি থেকে ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এটি ছিল দ্বিতীয় দফার বৈঠক। যদিও আলোচনায় এখনও চলমান, তবে মাঠের বাস্তবতা বলছে দুই পক্ষই কূটনীতির পাশাপাশি শক্তি প্রদর্শনের কৌশল অবলম্বন করছে। ইরান চাচ্ছে আলোচনা টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক তৎপরতা নজরে রেখে চাপ বজায় রাখতে চায়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুন নয়। বিশেষ করে 2016 সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেন এবং পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন। এতে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। পরবর্তী সময়ে 2024 সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান আরও বেড়ে যায়। নিষেধাজ্ঞা বৃদ্ধি, সামরিক চাপ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি বাড়ানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ সৃষ্টি করে। 2025 সালে ইরান ও ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সম্পর্ক স্বাভাবিক হয়নি, বরং এই সংঘাতের পর ইরান আরও বেশি সতর্ক এবং আক্রমণাত্মক কৌশলে এগোতে শুরু করে।
অনেক বিশ্লেষক মনে করেন ইরান বুঝতে পেরেছে যে কেবল কূটনৈতিক আলোচনায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, যার ফলে সামরিক শক্তি প্রদর্শন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠেছে। এদিকে গত ডিসেম্বরে ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী বিক্ষোভ এবং তার দমন নিয়ে আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র এই দমন নীতির বিরুদ্ধে কঠোর বক্তব্য দেয় এবং সামরিক হুমকির কথাও আলোচনায় উঠে আসে। যদিও পরবর্তীতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবে বাস্তবে উত্তেজনা কমেনি, কারণ ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটির নেতৃত্বকে আরও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। এই উত্তেজনার মধ্যেই জানুয়ারির মাঝামাঝি আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর এবং হরমুজ এলাকায় মার্কিন নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে তাদের এই উপস্থিতির লক্ষ্য হল সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখা। তবে ইরান এটিকে সরাসরি উস্কানি হিসেবেই দেখছে, যার ফলে দুই পক্ষের সামরিক উপস্থিতি একই অঞ্চলে বেড়ে যাওয়ায় সংঘাতের ঝুঁকিও বাড়ছে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের যে কালো মেঘ ধীরে ধীরে ঘনিয়ে উঠছে, তা ছত্রভঙ্গ করতে এবার বড় ধরনের কৌশলগত প্রস্তুতি নিচ্ছে চীন। এমনই এক চাঞ্চল্যকর খবর আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। বিভিন্ন সূত্রের দাবি, চীন নাকি ইরানকে তার অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করতে পারে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্র একেবারে নতুন করে আঁকা হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এটি হবে সবচেয়ে বড় দুঃস্বপ্ন, কারণ ইরানের হাতে যদি চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চলে আসে, তাহলে শুধু ইরান নয়, পুরো অঞ্চলেই যুদ্ধের কৌশল, প্রতিরক্ষা পরিকল্পনা এবং আক্রমণাত্মক শক্তির ভারসাম্য বদলে যাবে। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে চীন নাকি ইরানকে DF-17 সিরিজের হাইপারসনিক গ্লাইড মিসাইল প্রযুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই DF-17 ক্ষেপণাস্ত্রকে আধুনিক যুদ্ধ প্রযুক্তির অন্যতম ভয়ঙ্কর আবিষ্কার হিসাবে ধরা হয়, কারণ এটি প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের মতো এক পথে চলে না, বরং এটি মাঝ আকাশেই গতি ও দিক পরিবর্তন করতে পারে। ফলে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। অনেক সময় উন্নত রাডার সিস্টেমও এটিকে সঠিকভাবে শনাক্ত করতে পারে না। এই ধরনের মিসাইল ইরানের হাতে গেলে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম এবং ডেভিড স্লিংয়ের মতো প্রতিরক্ষা ব্যবস্থাও বড় পরীক্ষার মুখে পড়বে। DF-17 হাইপারসনিক মিসাইলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর গতি। সামরিক বিশেষজ্ঞদের মতে এটি শব্দের গতির প্রায় 5 গুণ বা তারও বেশি গতিতে ছুটতে পারে। অর্থাৎ সাধারণ ক্ষেপণাস্ত্রকে যেখানে মাঝপথে প্রতিরোধ করা যায়, সেখানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে সময়ের সুযোগই থাকে না। আক্রমণ শুরু হওয়ার পর প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই প্রযুক্তি। ফলে ইরানের হাতে এমন অস্ত্র থাকলে মার্কিন নৌবহর, সামরিক ঘাঁটি কিংবা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা মুহূর্তের মধ্যেই বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। চীনের এই DF-17 মিসাইল পরিচালনা করে দেশটির সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি। এটি মূলত হাইপারসনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন সরাসরি আকাশের উপর দিয়ে নির্দিষ্ট গতিপথে যায়, DF-17 ঠিক সেভাবে কাজ করে না, বরং প্রথমে এটি একটি রকেটের মাধ্যমে উপরে উঠে যায়, এরপর গ্লাইড ভেহিকল অংশটি আলাদা হয়ে বাতাসে ভেসে দ্রুত গতিতে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। এই গ্লাইড ভেহিকল মাঝপথে দিক পরিবর্তন করতে পারে এবং নিচু উচ্চতায় উড়ে শত্রুর রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এই একটি বৈশিষ্ট্যই এটিকে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, DF-17 ক্ষেপণাস্ত্রের কার্যকর পাল্লা প্রায় 1800 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অর্থাৎ এটি মধ্যপ্রাচ্যের ভেতরে থেকেই দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের অবস্থান বিবেচনায় নিলে এই পাল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দূরত্বের মধ্যে ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, এমনকি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিও পড়ে যায়। ফলে ইরান যদি এই প্রযুক্তি পায়, তাহলে একদিকে যেমন তার আক্রমণ ক্ষমতা কয়েকগুণ বেড়ে যাবে, অন্যদিকে শত্রুপক্ষকে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে বহুবার ভাবতে হবে। এই মিসাইলের আরেকটি বড় সুবিধা হলো এটি মোবাইল লঞ্চার থেকেও ছোড়া যায়, অর্থাৎ স্থায়ী ঘাঁটি থেকে নয়, বরং ট্রাক ভিত্তিক মোবাইল প্ল্যাটফর্ম থেকে এটি উৎক্ষেপণ করা সম্ভব। এর ফলে শত্রুর জন্য আগে থেকে এই ক্ষেপণাস্ত্র কোথায় আছে তা শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
যুদ্ধ পরিস্থিতিতে মোবাইল লঞ্চার ব্যবস্থাকে সবচেয়ে কার্যকর কৌশল হিসাবে দেখা হয়, কারণ এটি দ্রুত স্থান পরিবর্তন করতে পারে। তাই ইরান যদি এই ধরনের মোবাইল হাইপারসনিক মিসাইল ব্যবস্থা পেয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষে একে ধ্বংস করা বা নিয়ন্ত্রণে আনা অনেকটাই অসম্ভব হয়ে উঠতে পারে। DF-17 শুধু গতি বা পাল্লার জন্যই আলোচিত নয়, বরং এর গাইডেন্স প্রযুক্তিও অত্যন্ত উন্নত। এতে রয়েছে আধুনিক ইনার্শিয়াল নেভিগেশন এবং স্যাটেলাইট গাইডেন্স ব্যবস্থা, যা লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। সামরিক ভাষায় একে বলা হয় প্রিসিশন স্ট্রাইক ক্যাপাবিলিটি, অর্থাৎ শত্রুর একটি নির্দিষ্ট সামরিক ঘাঁটি, জাহাজ বা কৌশলগত স্থাপনা লক্ষ্য করে আঘাত করা সম্ভব। এতে করে যুদ্ধের সময় বড় ক্ষয়ক্ষতি না করেও নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করা যায়। ফলে এটি শুধুমাত্র আক্রমণাত্মক অস্ত্র নয়, বরং একে প্রতিরোধমূলক শক্তি হিসেবেও বিবেচনা করা হচ্ছে। চীনের এই ধরনের উন্নত প্রযুক্তি ইরানের হাতে যাওয়ার খবর সামনে আসতেই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি বজায় রেখে প্রভাব বিস্তার করে এসেছে। একই সঙ্গে ইসরায়েলকে সামরিকভাবে শক্তিশালী করে এই অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখার চেষ্টা করেছে ওয়াশিংটন। কিন্তু ইরান যদি চীনের সহায়তায় হাইপারসনিক মিসাইল প্রযুক্তি পেয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা বড় ধাক্কা খেতে পারে। কারণ এই প্রযুক্তি এমন এক স্তরের যুদ্ধ ক্ষমতা, যা শুধুমাত্র বড় শক্তিধর দেশগুলোই নিয়ন্ত্রণ করে।